জাতীয় নির্বাচনের পথে কেউ বাধা দিলে জনগণ রুখে দেবে বলছে বিএনপি। ইসি রোডম্যাপে নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট করার আহ্বান। জনগণের ক্ষমতায়নে গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির। জাতীয় নির্বাচনে যেন ফ্যাসিবাদী কাঠামো পুনর্বাসন না হয় সতর্ক থাকার আহ্বান। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জনগণ বলছে জামায়াত। লেভেল প্লেইং ফিল্ড থাকলে ভোটে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টি একাংশে। পাহাড়ে বেড়ে চলেছে চাঁদাবাজি টাকার অঙ্কে বছরে প্রায় 700 কোটি। 4টি সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে এক বছরে নিহত 45 জন। সেনাবাহিনী যখন চলে যাবে তখন তো আমি অসহায় হয়ে পড়ি, তখন আমার বাধ্য হয়ে আমার সাড়া দিতে হয়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা সহ অপরিকল্পিত নগরায়নে অল্প বৃষ্টিতেই সাভারে জলাবদ্ধতা। প্রশাসন আশ্বাস দিলেও মিলছে না সমাধান। মেইন সমস্যা হচ্ছে ড্রেনেজ সমস্যা। এই যে 2 বছর আগে ড্রেন করছে, এই ড্রেনের প্রত্যেকটা স্ল্যাব ভাঙিয়া পড়ে যেতে, গাড়ি পর্যন্ত পড়ে যায়, রাস্তায় পড়ে যেতেছি। এই ড্রেনই 3-4 জনকে রাস্তা ভাঙে। চিকিৎসক সংকটে ঘুরিয়ে চলছে বান্দরবনের নাইক্ষংচুরি স্বাস্থ্য কমপ্লেক্স। মেলে না প্রয়োজনীয় ওষুধ, রোগ নির্ণয়ে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। এবং ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়া। রাশিয়ায় বিজয় দেখছে কেউ কেউ, শান্তি প্রতিষ্ঠায় আশাবাদী ভারত, যুক্তরাজ্য সহ অনেক দেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। নির্বাচনের পথে যারাই বাধা দেবে জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় শক্তিতে পরিণত করার তাগিদও দিয়েছেন তিনি। এদিকে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণের বিষয়টি ইসি স্পষ্ট করবে এমন প্রত্যাশা দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। সাইফুল রিপনের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। পতিত আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে কারাবন্দী রেখে মেরে ফেলার চেষ্টা করলেও তিনি কারো সাথে আপোষ করেনি উল্লেখ করে নেতারা বলেন, যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। নির্বাচনকে বানচাল করার জন্য আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল মিলে আন্তর্জাতিকভাবে আজকে নতুন করে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। নির্বাচনকে যারা বাধাগ্রস্তের চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ। এর বিপক্ষে যারাই দিবে নিয়ে কোনো ধরনের বক্তব্য, যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। অনুষ্ঠানে যোগ দিয়ে এখনো ষড়যন্ত্র চলছে দাবি করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায়, নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেরা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। পরে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন নিয়ে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতিকে শোষণের হাত থেকে মুক্তি দিতে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলে দাবি করেছে এনসিপি। শনিবার বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন গণপরিষদ নির্বাচন বিষয়ক আলোচনা সভায় নেতারা এই কথা বলেন। দাবি তোলেন নতুন সংবিধান প্রণয়নের। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। দেশে ফ্যাসিবাদ পতনের পর থেকেই জুলাই সনদ, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে শনিবার বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন বিষয়ক আলোচনার আয়োজন করে দলটি।
সংবিধানের মৌলিক সংস্কারের প্রস্তাব। এ সময় ৭২-এর সংবিধান জনগণকে শোষণের সংবিধান উল্লেখ করে বক্তারা বলেন, জনগণের ক্ষমতার প্রতিফলন ঘটাতে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। গণপরিষদের আলোচনা, এই আলোচনা জনগণের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান বানাবো। বাংলাদেশ একটা সাংবিধানিক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে গেছে এখন এই মুহূর্তে, মানে জুলাই সনদ বাস্তবায়ন যে পদ্ধতিতেই হোক না কেন, বাংলাদেশ একটা নতুন সাংবিধানিক বন্দোবস্তের দিকে যাচ্ছে, প্রবেশ করতে যাচ্ছে। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন না হলে রাজপথে নামতে বাধ্য হবে এনসিপি। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। আর এনসিপি আসন বন্টনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আর যারা প্রতিষ্ঠিত, যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না, আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই। আসন্ন জাতীয় নির্বাচন যেন ফ্যাসিবাদী কাঠামো পুনর্বাসনের সুযোগ তৈরি না করে সে ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা। সরকার ব্যবস্থা তারা প্রণয়ন করবে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ তা গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শনিবার নড়াইল সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শোরা জেলা আমিরদের সম্মেলনে দেশের রাজনৈতিক নির্বাচন পরিস্থিতি নিরপেক্ষ করার ব্যাপারে যতগুলো পদ্ধতি পন্থা নিয়ে উনি বলতেন, তার মধ্যে কেয়ারটেকার সরকার একটা ছিল, এটা ওনারই উদ্ভাবন। এবং আমাদের মজলিসে শোরায় উনি দ্বিতীয় এই প্রস্তাবটা উনি বলেছিলেন যে দুনিয়ার বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। অক্টোবরের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, এমনটাই জানালেন দলটির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে হবে। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার কথাও জানান আনিসুল ইসলাম মাহমুদ। আর জাতীয় পার্টির সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, গণতন্ত্র অনুযায়ী নতুন কাউন্সিল হয়েছে, তাই বেআইনিভাবে দলটির পার্টি অফিস ব্যবহার করা জিএম কাদেরকে দ্রুতই লিগ্যাল নোটিশ দেওয়া হবে। আপনারা একদিকে বিচার বিভাগকে শক্তিশালী করেন এবং সেখানে যেন কোনো অন্যায় না হয়, কোনো একপেশী ভাবে যেন বিচার না হয়, সেটা নিশ্চিত করতে হবে। মিডিয়া শক্তিশালী না হলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত কোনোদিন হবে না। নতুন কমিটি করেছে, আগে কমিটি বিলুপ্ত হয়েছে, তাই তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে এবং তিনি এটার দাবি করবেন না এবং তিনি এক জাতীয় পার্টির সদস্য, তাকে আহ্বান করবো আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য। জনগণ নির্বাচনমুখী হলে কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই নির্বাচন হবে, দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। দেশে প্রতিটি বাজারে পলিথিনের ব্যবহার বেড়েই চলছে।
এ নিয়ে বিভিন্ন সংস্থা অভিযান চালালেও আসেনি কোনো পরিবর্তন। এবার এ তদারকিতে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরের কৃষিবাজারে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধ এবং জনসচেতনতা বাড়াতে কার্যক্রম পরিচালনা করেছে র্যাব। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় প্রতিটি দোকান ঘুরে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের জন্য সচেতন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাজার ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সম্প্রতি চাঁদাবাজির বিষয়ে উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজ বেশি। এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। চাঁদাবাজিদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নির্বাচন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো রাজনৈতিক দলের কথা মতো নির্বাচন হবে না। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন আটকানোর সুযোগ নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করা। বাজারে দোকানদার ও জনগণকে পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন কৃষকরা কিন্তু পাটের এরকম দাম পায় না। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন, তবে আমাদের কৃষকরা লাভবান হবে, আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেশের কল্যাণে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এ কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা তা সময় বলে দিবে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দেশ এখন নির্বাচনমুখী। প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণের পর ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। উদ্দেশ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা। এমন বাস্তবতায় শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে ছায়া সংসদ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন জরুরি উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, পুরনো পদ্ধতিতে ভোট হলে আগের মতো বিতর্ক হতে পারে। আমি তো দেখছি না কোনো অনিশ্চয়তা। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমি আশা করি তাই ঘটবে। সেটা হলো নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নির্বাচন হবে, কিন্তু উচ্চকক্ষে হবে পিআর পদ্ধতিতে। কারণ উচ্চকক্ষের ভূমিকা ভিন্ন। যদি সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষেরও যে তাদেরও ইয়ে লাগবে, তাদেরও ভোটের প্রয়োজন হবে, তাদেরও অনুমোদন লাগবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ার সমাধান হবে জানিয়ে তিনি বলেন, সময় বলে দেবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা। সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। এখন এই সিদ্ধান্ত আমি আশা করি আইনি প্রক্রিয়ায় এটা শুরু হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে, সেটা সময় বলে দেবে। তারা যদি যে আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা সেই মতামত দেওয়া যাবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সবকিছুই করতে পারে নির্বাচন কমিশন। যে এজিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। শনিবার মধ্যরাতে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। কক্সবাজারে সরকারি সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্সে যোগে ঢাকায় নিয়ে আসা হয়। পরে হাসপাতালটির জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষায় ভালো রিপোর্ট এসেছে বলে জানান স্বাস্থ্যের ডিজি। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। উপদেষ্টা ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়ে তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত। উনি কাজের লোডে ছিলেন, পানি শূন্যতা আছে, ওনার স্যালাইন চলছে। অন্য ইনভেস্টিগেশন ওনারা পাঠিয়েছেন,
ইসিজি করা হয়েছে, তার হার্টের কোনো সমস্যা নাই। আশা করছি যে ইনশাল্লাহ উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এবং খুব গুরুতর কোনো কিছু হয়েছে এটা প্রাথমিক পর্যায়ে ডাক্তাররা যা দেখেছেন, আমরা যেটা দেখলাম তাতে আমরা আশা করছি যে উনি সংখ্যামুক্ত ইনশাল্লাহ। 2026 সালের হজ যাত্রীদের বিমান ভাড়া গত বছর থেকে কমিয়ে 1,17,000 টাকা করার প্রস্তাব জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। পাশাপাশি হজ যাত্রীদের দুর্ভোগ কমাতে সৌদি আরবের মোয়াল্লেমের মাধ্যমে বাড়ি ভাড়া ও কোরবানির বাধ্যতামূলক না করার আহ্বান জানানো হয় হাবের পক্ষ থেকে। ফজলে আদিত্যের রিপোর্ট। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের উদ্যোগে 2026 সালের হজ পালনে আগ্রহীদের নিবন্ধনে ভোগান্তি ও দালালদের হয়রানি কমাতে 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলা 2025 সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মা নামল। সমাপনী অনুষ্ঠানে হাবের সভাপতি ও মহাসচিব বলেন, 2026 সালের হজ যাত্রীদের বিমান ভাড়া 1,78,000 থেকে কমিয়ে 1,17,000 করার পাশাপাশি সৌদি আরবে বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস বাদ দিয়ে নিজস্ব ক্যাটারিং সার্ভিস চালু করা। একই সাথে সৌদি আরবের ব্যবস্থাপনার মাধ্যমে বাড়ি ভাড়া ও কোরবানি বাধ্যতামূলক না করার দাবি জানিয়েছেন হাব। আমরা শুরু করেছি আগে প্রথমত ঢাকা সিটি, কারণ যেহেতু মানুষ ঢাকা কেন্দ্রিক, আমরা ঢাকাতে শুরু করছি। ইনশাল্লাহ আমরা হাবে এগুলো নিয়ে আলোচনা করতেছি, কিভাবে আমরা বিভাগীয় পর্যায়ে করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। আপনারা ধরেন যে 2026 সালে নতুন কিছু পদক্ষেপ সৌদি সরকার নিয়েছেন। বিশেষ করে আমরা মাসায়ের যে সার্ভিসটি গ্রহণ করি সার্ভিস প্রোভাইডারদের থেকে, এটি এখন ক্যাম্প অপারেটর নামে নতুন একটি ব্যবস্থাপনার দিকে তারা যাচ্ছেন। আমরা সার্ভিস প্রোভাইডার থেকে নিব শুধু আমাদের ক্যাটারিং, হাউস রেন্ট এবং ট্রান্সপোর্টেশন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন, হজ এজেন্সিগুলোর উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়নের ধর্ম মন্ত্রণালয় যতটুকু করণীয় এর সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। এই 2026 যতদিন আছি 2026-এর হজকে যতটুকু আন্তরিকভাবে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের করণীয় আছে সেইটুকু আমার মাননীয় উপদেষ্টা মহোদয় সহ আমরা করব, এই কথাটুকু আমি দিয়ে যাচ্ছি। মেলায় উপস্থিত বিভিন্ন স্টলের প্রতিনিধিরা জানান, এমন উদ্যোগ ও পরিকল্পনা দেশের হজ যাত্রীদের সেবার মান নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মেলার মাধ্যমে হাজিরা প্রতারণা মুক্ত হজ করতে পারবে এবং এখানে অনেকগুলো স্টল ছিল, এই স্টলগুলোতে হাজি সাহেবরা তার সুযোগ মতো সরাসরি এজেন্সি খুঁজে পাচ্ছে। এখানে কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো মিডিয়ার কোনো সুযোগ নাই। সামনের দিনগুলোতে হজ ও ওমরা যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয় বলে জানান মেলায় উপস্থিত স্টল মালিকরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পাহাড়ে চাঁদাবাজি রীতিমতো শিল্পে পরিণত করেছে সশস্ত্র গ্রুপগুলো। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্প কারো রেহাই নেই চাঁদার হাত থেকে। চাঁদাবাজি করে অর্থের পাহাড় গড়তে মরিয়া পাহাড়ের আঞ্চলিক 4টি সংগঠন। টাকার অঙ্কে এ চাঁদাবাজির পরিমাণ বছরে প্রায় 700 কোটি টাকা। চাঁদা না পেলে ঘটে হামলা, গুলি ও অগ্নিসংযোগের ঘটনা। আবার আধিপত্য বিস্তার নিয়েও জড়াচ্ছেন সংঘাতে, যেখানে বলির পাঠা সাধারণ পাহাড়ি বাঙালি। গেল বছরে তাদের অভ্যন্তরীণ কোন্দলে নিহত 45 জন। বাকিটা দেখুন শাহাদাত নিশাদের অনুসন্ধানে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচে সজীব স্নিগ্ধ পাহাড়, এই তো রাঙামাটি। কর্ণফুলী নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এটি। লঞ্চঘাট আর বাজার প্রতিদিনের কাকঢাকা ভোর স্থানীয়দের জন্য মোটেও প্রশান্তির নয়। এখানকার সকালটাই শুরু হয় চাঁদা দিয়ে, কাউকে দৈনিক ভিত্তিতে, আবার কাউকে দিতে হয় মাসিক চুক্তিতে। বড় ব্যবসায়ীদের চুক্তি বাৎসরিক হারে। শহরের সিএনজি অটোরিকশা চালকদেরও রাস্তায় চলতে দিতে হয় চাঁদা। পাহাড়ি এলাকায় যাতায়াতে মাসে গুনতে হয় 1200 টাকা। টোকেন না থাকলে গাড়ি আটকে রেখে 10 থেকে 15,000 টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের চাঁদা না দিলে হয়তো দেখা যায় অনেক সময় ড্রাইভারদেরকে নিয়ে গিয়ে মারধর করে। অটোরিকশা চালকদের সংগঠন বলছে, চাঁদা না দেয়ায় অপহরণের শিকারও হতে হয়েছে অনেককে। রতন মানে অপহরণ হওয়ার পর ওর গাড়িও এখনো হদিশ নাই, ওকেও পাওয়া যাচ্ছে না। আজ পর্যন্ত মামলার অগ্রগতি কি সেটা আমরা জানি না। পাহাড়ি সশস্ত্র সংগঠনের চাঁদার হাত থেকে রক্ষা পায়নি মসজিদও। সম্প্রতি আসামবস্তি এলাকায় উপজেলা মডার্ন মসজিদ নির্মাণের সময় অস্ত্রধারীরা এসে কাজ বন্ধ করে দেয় এবং 40 লাখ টাকা চাঁদা দাবি করে। পরে 25 লাখ টাকায় দফা রফা করে কাজ শুরু করে ঠিকাদার।
বছরে প্রায় ৪৫ লাখ টাকা চাঁদা দিয়ে মোবাইল ফোন টাওয়ারগুলো সচল রাখতে হয় কোম্পানিগুলোকে। চলতি বছর দ্বিগুণ চাঁদা দাবি করেছে সশস্ত্র সংগঠনগুলো। তাতে অস্বীকৃতি জানানোয় খাগড়াছড়ি ও রাঙামাটিতে ২৪টি টাওয়ার ভেঙে ফেলে দেয় সশস্ত্র বাহিনীগুলো। গোয়েন্দা তথ্য বলছে কয়েকটি ভাগে চাঁদা দিতে হয় পাহাড়ি সশস্ত্র বাহিনীদের, যার মধ্যে রয়েছে সাধারণ চাঁদা, যেখানে প্রতিটি পরিবারকে বসবাসের জন্য দিতে হয় ৪০০ থেকে ৫০০ টাকা। ছোট দোকানদারকে গুনতে হয় ৪,০০০, আর মোবাইল ফোন টাওয়ারের জন্য দিতে হয় ২.৫ লাখ টাকা। বাজারে কেউ এক ছড়া কলা বিক্রি করলে দিতে হয় ৩০ টাকা, আর বাগানের মালিক হলে ৮ থেকে ১০,০০০ টাকা। যানবাহন চলাচলের লাইসেন্সের চেয়ে জরুরি চাঁদার রিসিট। চাঁদার হাত থেকে রেহাই নেই সরকারি প্রকল্পের ঠিকাদারদেরও। প্রতিটি প্রকল্পে ৮ থেকে ১০% দিতে হয় চাঁদা। শুধু ব্যবসা করলেই নয়, গ্রামের সালিশেও চাঁদা দিতে হয় পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীকে। এভাবে বছরে ৭০০ কোটি টাকা চাঁদায় আদায় করছে পাহাড়ের সক্রিয় ৪টি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ডেমোক্রেটিক, জেএসএস ও জেএসএস সংস্কার। নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে কেএনএফ। এমন চাঁদাবাজিতে শুধু বাঙালি নয়, পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও অতিষ্ঠ। তখন সেনাবাহিনী যখন চলে যাবে তখন তো আমি অসহায় হয়ে পড়ি, তখন আমার বাধ্য হয়ে আমার চাঁদা দিতে হয়। চাঁদা দিলে তো এখানে আমি থাকতে পারবো না। চাঁদার জন্য আধিপত্য বিস্তারে মুখোমুখি পাহাড়ি সংগঠনগুলো। তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে হুমকির মুখে সাধারণ মানুষের জীবনযাত্রা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল ১ বছরে ইউপিডিএফ এর সঙ্গে জেএসএস এর সংঘাতে প্রাণ হারায় ৪২ উপজাতি ও ৩ বাঙালি। আহত হয় ৫৭ জন, যাদের বেশিরভাগ নিরীহ বাঙালি। সাবেক এক ইউপিডিএফ সদস্য জানান, চাঁদা না দিলে এখানে কেউই কোনো কিছু করতে পারবে না। সবসময় চাঁদা দিতে হবে, বাৎসরিক বলেন, ব্যবসা করলে দিতে হবে, আর গাড়ি সারালেও দিতে হবে। আমি যতগুলো অস্ত্র ওখানে দেখছিলাম, আর বাংলা সিনেমাদের ভিতরে ওই রকম অস্ত্রই নাই আসলে। রাঙামাটি জেলা প্রশাসক দেশ টিভিকে জানান, পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি নতুন নয়, তবে তা শক্ত হাতে দমনের কাজ করছে সরকার। কিছু সন্ত্রাসী গ্রুপের তৎপরতা বেড়েছে মর্মে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি। তবে আমাদের নিরাপত্তা বাহিনী সহ সকলের সমন্বিত প্রচেষ্টার কারণে সেটা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নেগেটিভলি খুব বেশি এফেক্ট করতে পারেনি। একই সঙ্গে পাহাড়ি বাঙালি সংঘাত দূর করে দেশের স্বার্থে সরকার কাজ করছে বলেও জানান জেলা প্রশাসক। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই রাঙামাটি পর্যটকদের হৃদয় ছুলেও স্থানীয় বাসিন্দাদের মন বিষাদে ভরা। এখানে অবাধ চাঁদাবাজির বিস্তরে অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তাই তো স্থানীয় পাহাড়ি বাঙালিদের দাবি, অচিরেই সরকারের নজর পড়বে এই রাঙামাটির দিকে। সাদাত নিশাদ, দেশ টিভি, রাঙামাটি। অপরিকল্পিত নগরায়ন এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় সাভারের পাড়া মহল্লা ও সড়ক মহাসড়ক। প্রতি বছরেই বর্ষা মৌসুমে চরম ভোগান্তির শিকার হন এ শিল্পাঞ্চলে বসবাসকারীরা। উপজেলা প্রশাসনের দাবি, দুর্ভোগ কমাতে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। দেওয়ান ইমনের রিপোর্ট। এই চিত্র পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব জামসিং এলাকার। কয়েকদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে এখানকার অর্ধশতাধিক বসতবাড়ি। নষ্ট হয়ে গেছে বসবাসরত পরিবারগুলোর ব্যবহৃত সব ধরনের মালামাল। এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন বাসিন্দারা। শুধু পূর্ব জামসিং এলাকাই নয়, দেশের প্রথম সারির পৌরসভা হওয়া সত্ত্বেও অপরিকল্পিত নগরায়ন ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন পাড়া মহল্লা ও রাস্তাঘাট। এতে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। আমার মতন এমন কেউ ডুবে না, আমি যে চাইরানার জিনিস বাইর করতে পারি নাই, আমার ডাইলে চাউলে আমি কিচ্ছু বাইর করতে পারি নাই বাবা। পানি আমরা 40টা ফ্যামিলি পানি তোলে ঘর বাড়ি। দেখো পোলা পানি আছে, কারো ছেলে মেয়ে আছে, কারো ছোট বাচ্চা আছে, থাকতে পারে না, হাফি গুফি দিন ঘরের মাধ্যমে। আমরা খুব অসহায় আছি, বাথরুমে যেতে পারি না, খাইতে পারি না, বাজার করতে পারি না, কোনো কিছুই করতে পারতাছি না আমরা। পৌরসভার বাহিরেও একই দশা। গেল কয়েক বছর ধরে জলাবদ্ধতায় অচল অবস্থা উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার। সড়ক দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় এই অঞ্চলের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ভাড়াটিয়া শূন্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর এ সমস্যা চললেও দেখার কেউ নেই। মানুষ অফিসে যাওয়ার পায় না, কোনো কাজকর্ম করবার পায় না, এর জন্য অনেক সমস্যা হইতেছে। নোংরা পানির কারণে তো অনেক অসুস্থ হয় মানুষ, অনেক রোগ জীবাণু হয়, মশা উপদ্রব বাড়ে অনেক। মেইন সমস্যা হচ্ছে ড্রেনেজ সমস্যা।
এই যে 2 বছর আগে ড্রেন করছে, এই ড্রেনের প্রত্যেকটা স্ল্যাব ভাঙ্গিয়া পড়ে যেতে, গাড়ি পর্যন্ত পড়ে যায়। এই যে 4000 টাকা ভাড়া দেই, দোকানদারি করতে পারি না, মাস গেলে তো আমাকে ভাড়া দিতে হয়। রাস্তায় পড়ে যেতেছি, এই ডেইলি 3-4 জন করে পা ভাঙে। সচেতন মহল বলছে, যথাযথ পরিকল্পনা না থাকায় অল্প বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা দেখা দেয় সাভারে। তাই পৌরবাসীর ভোগান্তি লাঘবে পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ। আর উপজেলা প্রশাসন বলছে, এসব সমস্যার নিরসনে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। যেখানে জলাবদ্ধতা আপনারা জানেন যে ইতিমধ্যে সাভার পৌরসভা জামসিং একটা এলাকা আছে, সেই এলাকাতে হলো যে জলাবদ্ধতা দেখা দিয়েছিল, আমরা ইনস্ট্যান্ট এখানে ব্যবস্থা গ্রহণ করেছি পানি নিষ্কাশনের জন্য। এখানে হলো যে পানি প্রবাহ যত হয় সে কারণে আমরা যে নির্মাণ করে দিয়েছি। 280 বর্গ কিলোমিটার আয়তনের শিল্পাঞ্চল সাভার উপজেলায় 23 লাখ মানুষ বসবাস করে। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। চিকিৎসক সংকটে খুঁড়িয়ে চলছে বান্দরবনের সীমান্তবর্তী নাইক্ষ্যংচুরি স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনীয় ঔষধ ও রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষাও মেলে না। এতে সেবা নিতে এসে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। তবে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে সংকট সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে আদিত্য। বান্দরবনের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের এমন উপচে পড়া ভিড়। শিশুদের কোলে নিয়ে অনেকেই বসে আছেন চিকিৎসকের আশায়। কেউ আবার দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসার নামে একটি প্রেসক্রিপশন পেলেও অধিকাংশ ওষুধ মিলছে না, ফলে ভোগান্তি পোহাতে হয় রোগীদের। ওষুধ ন দে, অল্প করে 2-3 ওষুধ দেয়, আগে বেগি বাইরে তো কিনি বলে লেখি দে, আর তো টিয়া হচ্ছে না, যারা কিনিয়ে হয় না, আর বেগি বাইরে থেকে কিনতে হয়ে যায় ওষুধ, দানি ওষুধ না দে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেন হাসপাতালটির পরিবেশ নোংরা, এমনকি দায়িত্বে চরম অবহেলা করেন চিকিৎসক ও নার্সরা। মূলত বলতে গেলে আমরা নাকি হাসপাতালে ভালো মানুষ যদি যাই, ওনারাও রোগী হয়ে যায়। বলতে গেলে এখানে ডাক্তারই নাই, ডাক্তার চিকিৎসা করছেন নার্সরাই। এখানে ওষুধও পর্যাপ্ত পরিমাণ ওষুধও নেই, বেডশিট নেই, মশারি নেই, বাথরুমের অবস্থা খুব খারাপ। হাসপাতালে বর্তমান অবস্থা হচ্ছে আপনার অপরিষ্কার ও পরিচ্ছন্নতা, বিভিন্ন ধরনের গন্ধটা হাসপাতাল থেকে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকের 12টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 4 জন। সংকটের কথা স্বীকার করলেও সাধ্যমতো রোগীদের চিকিৎসা দেওয়ার কথা জানান এই চিকিৎসক। আমরা এখন আছি হচ্ছে ইউচেকু ছাড়া হচ্ছে 2 জন, ইউচেকু সহ হচ্ছে আমরা 3 জন ডাক্তার আছি। এই যে ডক্টর স্বল্পতার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি চিকিৎসা সেবা দেওয়ার, তাও যদি আরো কিছু ডাক্তার আসতো আমাদের জন্য ভালো। সংকট সমাধান ও দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন এই কর্মকর্তা। দায়িত্ব অবহেলা কিন্তু সেটা আমি দেখবো, সমস্যা নেই। দায়িত্ব অবহেলা হচ্ছে কিনা সেটা আমি দেখবো, আমি দেখবো। ডাক্তার নিয়োগ প্রক্রিয়া চলতেছে অলরেডি, একটা স্পেশাল বিসিএস দিয়ে সেটা ডিসেম্বরের আগে এটা এই সমস্যার সমাধান হবে না। ওষুধ এটা হচ্ছে যে বছরের শুরুতে এখনো পর্যন্ত ওষুধ যেগুলো যে আমাদের ঢাকার মেইন সেন্ট্রাল স্টোর থেকে যেগুলো আসার কথা, ওগুলো যখন আসবে তখন সব অ্যাভেলেবল হয়ে যাবে। দুর্গম অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত চিকিৎসক নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা দেখতে চান নাইক্ষ্যংছড়ির বাসী। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য মাধবকুণ্ড জলপ্রপাতের অভ্যন্তরীণ সড়কে দেখা দিয়েছে ফাটল। সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে দেবে গেছে সড়কটির একাধিক স্থান। পর্যটকদের চলাফেরার পথ হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। এ কারণে পর্যটকদের চলাফেরায় সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন বন বিভাগ। সহকর্মী সালেহ এলাহি কোটির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। জলপ্রপাত পর্যটন কেন্দ্রে সারা বছর দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। তবে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মাধবকুণ্ডের সড়কের কয়েকটি স্থান 2017 সালে দেবে যায়। ভেঙে যাওয়া অবকাঠামো বন বিভাগের অব্যবস্থাপনায় এখনও পুরোপুরি মেরামত করা হয়নি। সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে আবারও ওই সড়কটির কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে ও নতুন করে দেবে গেছে। জলপ্রপাতের কুণ্ডে যাওয়ার মূল সিঁড়ির নিচের মাটি সরে গিয়ে পর্যটকদের চলাচলের পথ হয়ে উঠেছে অতি ঝুঁকিপূর্ণ। প্রাথমিকভাবে বালুর বস্তা ফেলে ফাটল ভরাট করা হচ্ছে। তবে ভাঙা রাস্তা ও নোংরা পরিবেশ এখন পর্যটকদের জন্য চরম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। খুবই ভালো লাগছে, কিন্তু এটার যে আশেপাশের যে পরিবেশটা এটা খুবই নোংরা এবং বাজে জিনিস। অনেক আগের ভেঙে গেছে,
এই জায়গাটাও একটু মানে মেরামতের প্রয়োজন বলে মনে করি আমি আসছি প্রথমবার মাধবকুণ্ডে, তো যদি এটা আসলে এরকম পরিবেশ থেকে যায় তাহলে হয়তোবা নেক্সট টাইম আসার মতো সেই মন মানসিকতাটা আর থাকবে না। সড়কটির বেহাল অবস্থার কারণে পর্যটকদের সংখ্যা অনেক কমে গেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তাঘাটের সমস্যা, পর্যটক আসতে অসুবিধা হচ্ছে, আর যদি এগুলো পরিষ্কার থাকতো বা এখানে পর্যটকরাও আসতো, আমাদের এরকম মনে করেন ক্যামেরা এখানে ডিউটি চালাই আগে ইনকাম করতাম, এখন এগুলা হয় না। বন বিভাগ বলছে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে বালির বস্তা দিয়ে মেরামতের চেষ্টা করা হয়েছে। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্যাপারটা অবহিত করেছি, আমি লিখিতভাবে এই রিপোর্ট দিয়েছি এবং 10টা স্টিল ছবি পাঠিয়েছি এবং স্থানীয় পর্যায়ে আমি ওখানে বালুর বস্তা ফেলে এবং 6টা সাইনবোর্ড টানিয়ে দিয়েছি সতর্কতামূলকভাবে, যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয়। ইকো পার্ক ও জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হলে জোড়াতালির কাজ নয়, সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তা না হলে মাধবকুণ্ডের মতো সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হারাবে তার গৌরব। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেট সদর উপজেলা থেকে 2.5 লাখ ঘনফুটের বেশি সাদা পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল 10টা থেকে বেলা 2:30টা পর্যন্ত যৌথ বাহিনীর আলাদা অভিযানে এসব পাথর উদ্ধার করা হয়। জড়িতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। খালেদ আহমেদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সাদা পাথর সহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে লুট করা পাথর উদ্ধারে যৌথ বাহিনী গেল বুধবার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযানে নামে। এরই অংশ হিসেবে শনিবার চতুর্থ দিনের মতো সদর উপজেলার ধোপাগুল ও মহালদিক এলাকায় অভিযান চলে। অভিযানে ধোপাগুল এলাকায় প্রায় 1,30,000 ঘনফুট ও মহালদিক এলাকায় আরও প্রায় 1,30,000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়। ক্রাশার মেশিনের সামনে স্তূপাকারে এসব পাথর ছিল। এর বাইরে বিভিন্ন রাস্তা ও বাড়ির পাশে মাটি ও বালু দিয়েও এসব পাথর ঢেকে রাখা হয়েছিল। কেউ কেউ ত্রিপল দিয়েও এসব পাথর ঢেকে রেখেছিলেন। উপজেলা প্রশাসন জানায় আরো কিছু স্থানে পাথর লুকিয়ে রাখা হয়েছে বলে খবর রয়েছে। সেসব উদ্ধারেও অভিযান চলবে। 2.5 লক্ষ প্রায় হবে, যেটা হলো ধুপাগুলেরটা থেকে ওইটার সাথে কম্পেয়ার করে বুঝতে পারছি। আটক কাউকে করি নাই, তবে হলো যেসব বাড়িতে আমরা পাইছি তাদের আমরা মালিকের নাম সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে আমরা মামলা দিব। এদিকে ভোলাগঞ্জ পাথর কেয়ারি থেকে পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা 1500 জনকে আসামি করে কোম্পানিগঞ্জ থানায় মামলা করা হয়েছে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব বাদী হয়ে মামলা করেন। পাথর চুরির মূল হোতাদের এখনো চিহ্নিত করতে না পারে ক্ষোভ জানিয়েছেন সচেতন মহল। সারা দেশে যখন বিষয়টা ভাইরাল হয়েছে তখন দেখা যাচ্ছে যে 2-1 জনকে ধরা হচ্ছে, তাও আমরা যেটা জানছি যে মূল আসামিদের আড়াল করতে ভিন্ন একটি মামলার একজন আসামিকে অ্যারেস্ট করে সেটি প্রচার করা হয়েছে যে আসামি ধরা হয়েছে বা লুটপাটকারী ধরা হয়েছে। সাদা পাথরকে ধ্বংস করার পিছনে একটা বড় চক্র রয়েছে, এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি। আমরা লক্ষ্য করছি যে প্রকৃত যারা এই ঘটনায় জড়িত তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হচ্ছে না বা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। গত 1 বছর ধরে পাথর লুটপাট হলেও স্থানীয় প্রশাসন ছিল নির্বিকার। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।